প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে বল সম্পর্কে আজকে তোমাদের বল নিয়ে আলোচনা করবো। এই তৃতীয় অধ্যায়টা নিয়ে এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো বল নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আমরা আজকে আমাদের এই টপিকগুলো যেগুলো আছে এগুলো আজকে আমরা একটু আলোচনা করবো। প্রথমে আলোচনা করলাম নিউটন আমাদের সূত্র সমূহ। বিজ্ঞানী নিউটন এখানে বল সম্পর্কে তিনি তিনটা সূত্র আবিষ্কার করেছেন। সেই সূত্রটি যে নিউটনস ল নামে পরিচিত। এখানে প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে। তো স্থির বস্তু এবং চলমান বস্তু দুইটা বস্তু। প্রথম বস্তুটা হচ্ছে স্থির বস্তু, পরেরটা হচ্ছে গতিশীল বস্তু বা সমবেগে চলমান বস্তু। তাহলে স্থির বস্তু নিয়ে আমাদের নিউটনের যে সূত্র, এটার মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্থির বস্তু নিয়ে আর হচ্ছে চলমান বস্তু নিয়ে। স্থির বস্তু নিয়ে আমরা সবাই সাধারণত দেখে থাকি স্থির বস্তু কখনো নিচে থেকে চলাচল শুরু করে না, সেটা কেউ না কেউ ধাক্কা দিতে হয় বা বল প্রয়োগ করতে হয়, কোনো না কোনো ভাবে সে চলা শুরু করে। কিন্তু এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, স্থির বস্তু নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গতিশীল বস্তু নিয়ে। আমরা পৃথিবীতে এমন কোনো গতিশীল বস্তু দেখতে পাই না যে গতিশীল বস্তুটা সবসময় চলতে থাকে, সমবেগে চলমান বস্তু সবসময় চলতে থাকে। যেমন আমরা যদি এটা বলের কথা বলি, মানে সাইকেলের কথা বলি, বলটা ওটা কিক মারলো, তখন একটু অনেক দূর পর যাওয়ার পর আস্তে আস্তে সে থেমে যায়। কিন্তু নিউটনের সূত্র যদি হইতো, সেই নিউটনের সূত্রে সবসময় চলমান থাকার কথা ছিল, কিন্তু বাস্তবে আমরা সেটা দেখতে পাচ্ছি না। গতিশীল বস্তুর মধ্যে দেখতে পাই না। সাইকেল একটু চালাইলে আবার আস্তে আস্তে স্লো হয়ে যায়। যে কোনো গতিশীল বস্তু গতিশীল প্রথম আস্তে আস্তে থাকে এবং আস্তে আস্তে কি হয়, সেটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। এইটা নিয়ে আমাদের যত সমস্যা। চলমান বস্তুটা আমরা যে নিউটনের চলমান বস্তুটা আমরা বাস্তবে সেটা দেখতে পাই না। তো বাস্তবে সেটা দেখতে পাই না কারণ হচ্ছে এই যে বস্তুটা আছে গতিশীল বস্তুটা, দেখো একটা গতিশীল বস্তু সবসময় আস্তে আস্তে করে তার গতিটা কমে যায়। কিন্তু যে সমস্যাটা হচ্ছে, আমরা যখন এই চলমান বস্তুটাকে দেখি তখন তার মধ্যে এইগুলো যদি না থাকতো, এইটা যদি না থাকতো, বাতাসের বাধা যদি না থাকতো, তাহলে আমরা বিজ্ঞানী নিউটনের যে সূত্রটা আছে সেটা প্রমাণটা পেয়ে যেতাম যে গতিশীল বস্তু বাতাসের বাধা যদি না থাকতো সেটা আস্তে আস্তে চলমান থাকতো। বাতাসের বাধা এবং ঘর্ষণ বল যদি না থাকতো, তাহলে আমরা নিউটনের এই দ্বিতীয় যে অপশনটা আছে সেই অপশনটাতে চলমান বস্তুর সম্পর্ক আমরা কি পেতাম, যে বাস্তবে এটা ঘটতো, যে চলমান বস্তু আস্তে আস্তে চলতেছে, সবসময় এটা চলতেই থাকবে। তাহলে আমাদের এই নিউটনের বস্তুর সমস্যাটা আমরা যখন পাবো, সেই সমস্যাটা তখন পাবো না যখন বাতাসের বাধা বা ঘর্ষণ বলটা না থাকবে। তখনই একমাত্র আমরা সমবেগে চলমান বস্তুটাকে সমবেগে চলতে দেখবো। তাইলে এই হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। নিউটনের এই প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রটা থেকে দুটা জিনিসের সংজ্ঞা পাই, সেটা হচ্ছে জড়তা এবং বল। তাহলে জড়তা কি? কোন একটা বস্তু যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকতে যাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা, সেটাকেই জড়তা বলা হয়। যেমন স্থির বস্তু সে নিজে থেকে কখনো গতিশীল হয় না, যে স্থির বস্তুটা স্থিরই থাকতে চায়, এইটা তার একটা ইচ্ছা। আর চলমান বস্তুটা চলমান থাকতে চায়, সেটা তার ইচ্ছা। এই যে ইচ্ছাটা, এই যে সেই ইচ্ছাটাকে আমাদেরকে জড়তা বলা হয়। তাইলে জড়তা কাকে বলে? কোন একটা বস্তু যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকতে চাওয়ার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাকে আমাকে কি বলা হয়? জড়তা। আর দ্বিতীয় অপশনটা যে পাই বল, সেটা হচ্ছে আমরা প্রথম চারটাতে পাই যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং চলমান বস্তু চলমান অবস্থায় থাকবে। এখন বাহ্যিক যে বল, এই বলটার সংখ্যাটা এমন হতে পারে যে যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলমান হয় এবং চলমান বস্তু তার দিক পরিবর্তন করে অথবা স্থির হয়ে যায়, সেটাকে বল বলা হয়। তাহলে যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলমান হয় বা চলমান বস্তু তার দিকটা পরিবর্তন হয়ে যায়, সেটাকে বল বলা হয়। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা জিনিস পাই, সেটা হচ্ছে একটা স্থির বস্তু, এটা হচ্ছে চলমান বস্তু। আর এইটা থেকে আমরা দুইটা জিনিসের ধারণা পাই, সেটা হচ্ছে জড়তার ধারণা এবং বলের ধারণা। তাহলে বল এবং জড়তা কাকে বলে সেটা সংজ্ঞাটা আমরা শিখে নেব। যে জড়তা হচ্ছে কোনো একটা বস্তু যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকতে চাওয়ার যে ইচ্ছাটা তার বা প্রবণতা, সেটাকে জড়তা বলে। আর বল যার প্রয়োগের ফলে স্থির বস্তুটা চলমান হবে এবং চলমান বস্তুটা স্থির হবে অথবা তার দিক পরিবর্তন করে ফেলবে, সেটাকে কি বলা হবে? বল।
এখন আসবো আমরা নিউটনের 2 নম্বর সূত্রের মধ্যে। নিউটনের 2 নম্বর সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং এই বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। ভরবেগের পরিবর্তনের হার এখানে জাস্ট আমরা একটু লিখবো ভরবেগ, ভর কি বেগ কি। আমাদের এখানে দেখো 3 নম্বর টপিকে যখন যাবো তখন ভর এবং বেগ কি সেটা জানবো। তাহলে আমরা ভরবেগকে আমরা একটু এখানে একটু জানি। ধরো কোনো একটা বস্তু তার ভর এম দ্বারা প্রকাশ করছে আর তার বেগ হইছে ভি দ্বারা বা ইউ দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা এখানে ধরো ইউ দ্বারা প্রকাশ করলাম আর এখানে ভি, এখানে যে আদি বেগ আর এটা হচ্ছে শেষ বেগ। জাস্ট এখানে আমরা একটু সুবিধা জানার জন্য এই ভর আর এই যে বেগ, তাহলে আমরা এই শব্দ থেকে কি পাই, ভর ইনটু বেগ। তাইলে এটা হচ্ছে ভর বেগ। তাহলে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। আমাদের টপিকের 3 যখন যাব ভরবেগ কাকে বলে সেটাই আমরা এটার সঙ্গে কোন বস্তুর ভর এবং বেগ এই দুইটার গুণফলকে একসাথে কি বলা হয়, ভরবেগ বলা হয়। তাহলে নিউটনের সূত্র হচ্ছে এটা, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এখন আমরা পরিবর্তনের হারটা বলতে কি বুঝি, তাহলে পরিবর্তনের হার হচ্ছে যে বিয়োগ করে সেটা, এটা হচ্ছে পরিবর্তন। তাকে যদি সময় দিয়ে ভাগ করি সেটা হচ্ছে পরিবর্তনের হার বোঝায়। কিভাবে, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপযুক্ত বলে সমানুপাতিক। তাহলে উপযুক্ত বলটা কি, সেটা হচ্ছে আবার সমানুপাতিক আমরা এই চিহ্ন প্রকাশ করি। তাহলে এইটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র, যার এই সূত্রের প্রমাণ আমরা পরে করব। এখন অ্যাপ্লিকেটর আমাদের সূত্রটা যখন আসবে তখন আমরা অ্যাপ্লিকেটর এম হবে। আমরা এই সূত্রটা আমরা পরবর্তী ক্লাসে এর সমাধান করব। জাস্ট আমরা এখানে শুধু বেসিকটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সূত্র সমূহ শুধু আলোচনা করবো। আজকে এই ভিডিওতে আমরা কোনো প্রমাণ করবো না, এইটা প্রমাণ করবো না, আমরা এটা আরেকটা ভিডিওতে আমরা এটা প্রমাণ করবো। তাহলে এখন আমরা বলবো এইটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর যে প্রযুক্ত বল হয় সে বলের সমানুপাতিক। মানে পরিবর্তনের হারটা সমানুপাতিক হারে বাড়তে থাকবে। নিউটনের 3 নম্বর যে সূত্র আছে সেটা খুব ইম্পর্টেন্ট সূত্র, কারণ এইটা দ্বারা আমরা এখানে বুঝবো আমাদের হাঁটা চলা যত কিছু আছে সবকিছু নিউটনের 3 নম্বর সূত্রের উপরে নির্ভরশীল। তো প্রত্যেক ক্রিয়ার, ধরো আমি এই যে হোয়াইট বোর্ডটা আছে এই হোয়াইট বোর্ডের উপরে যুগ একটা ঘুষি মারলাম, তাহলে এখানে আমার হাতটা দিয়ে যেখানে একটা আঘাত করছি সেটা হচ্ছে ক্রিয়াবল। তখন কি করবে, এই আমরা যে আঘাত করার পরে কি পেয়েছি, আমি হাতে ব্যথা পেয়েছি। তাহলে ব্যথাটা কেন পেলাম, এটা শক্ত হওয়ার কারণে। তুমি পানিতে আঘাত করো সেখানে হালকা ব্যথা পাইবা, তারপরে তুলার মধ্যে আঘাত করো, যত নরম জিনিসের মধ্যে আঘাত করো ব্যথাটা তত কম পাইবা, কিন্তু যত শক্ত জিনিসে আঘাত করবা ব্যথাটা তত বেশি পাইবা। এই ব্যথা পাওয়ার কারণটা হচ্ছে এই যেটা শক্ত তার প্রতিক্রিয়াটাও জোরে আসে, আর নরম বস্তুর প্রতিক্রিয়াটাও আস্তে আস্তে এমন নরম ভাবে আসে যেটা আমি ব্যথা পাই না। কারণ আমার হাতের যে শক্ত, ওই যে বস্তুটা আছে পানি বা বালি হোক তুলা হোক যেগুলোতে তুমি আঘাত করবা সেই জিনিসটা নরম হওয়ার কারণে আমাদের প্রতিক্রিয়াটাও আজ কি হয়, কমে যায়। এটা খুব শক্ত হওয়ার কারণে আমাদের জোরে, যত জোরে আমি আঘাত করবো তত জোরে আমি এই ব্যথাটা পাবো। যার কারণে প্রতিক্রিয়া বলটা তুমি যত শক্ত জিনিস বা দৃঢ় জিনিসের উপরে দিবা প্রতিক্রিয়া বলটাও ঠিক তত বেশি আসবে, যত নরম জিনিসের উপরে দিবা প্রতিক্রিয়া বলটা তত নরম ভাবে আসবে। তাই ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এই যে দেখা আমাকে বৃত্তির যে আঘাতটা করবো আমি ব্যথা পাইলাম সেটা হচ্ছে প্রতিক্রিয়া। আমাদের বলা আছে দুইটা প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি সবসময় সমান, কিন্তু বিপরীত, সমান ও বিপরীত। তাহলে ক্রিয়াটা যদি প্লাসে হয় তাহলে প্রতিক্রিয়া হবে মাইনাসের, সমান এবং বিপরীত। এটাকে আমরা তাহলে ক্রিয়া বলটাকে এক দ্বারা প্রকাশ করা হয়, প্রতিক্রিয়া বলটাকে এক দ্বারা প্রকাশ করে। এখন আমরা প্রমাণের জন্য একটা এখন ধরবো, একটা রাষ্ট্র ধরবো। তাহলে একটা প্লাস একটা মাইনাস আমরা দিয়ে দিলাম, সেটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তাহলে প্রত্যেকটির একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এইটা দিয়া যদি এখানে ক্রিয়া বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। যে কোনো জিনিসের উপর তুমি জানা কেনা, ধরো আমরা যে হাঁটতেছি, হাঁটার সময় আমরা যে মাটির যে আঘাতটা করলাম সেই মাটির আঘাতটা আমরা যখন পা দিয়ে মাটিকে ঠেলাচ্ছি, মাটি আবার পা দিয়ে মাটিকে ঠেলাবে। এখন ধরো তুমি একটা লাফ দিবা, যে জায়গা থেকে দাঁড়িয়ে লাফটা দিবা সেই জায়গায় পা যেই দাঁড়িয়ে ধর দেয়ালে তুমি একটা লাফ দিতেছো, সেই দেয়ালকে যত জোরে আঘাত করবে দেয়াল তত জোরে তোমাকে একটা প্রতিক্রিয়া প্রয়োগ করবে, সেই কারণে আমরা লাভ দিতে পারতেছি। তাহলে এইগুলো সবগুলো হচ্ছে আমাদের যে নিউটন যে আবিষ্কার করেছে সেটা হচ্ছে আমাদের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সবসময় সমান থাকবে। কারণ আমরা অনেক সময় দেখা যায় আমরা প্রতিক্রিয়া বল কম পাই, কারণ আসলে প্রতিক্রিয়া বল সেটা থেকে কম তখনই পাবা যখন সেটা নরম হয়ে যাবে, কিন্তু শক্ত দৃঢ় কোনো জিনিসের উপর যদি প্রতিক্রিয়া বল তখন এইটা ঘটবে না।
যেমন তুমি যে চোরাবালিতে যখন আছে, চোরাবালিতে মানুষ পড়লে সেটা উঠে আসতে পারে না, কারণ সেখানে প্রতিক্রিয়া বলটা খুব কম। সেটা বালিটা খুব নরম হওয়ার কারণে আমরা যখন দাঁড়াই তখন যেই পরিমাণ বল আমি আঘাত করি সেই পরিমাণ বল প্রতিক্রিয়া আসে না, কারণ সেটা নরম হওয়ার কারণে প্রতিক্রিয়া বলটা ঠিক সেইভাবে আসে না। তাহলে এর যে আমাদের ক্রিয়াত্মক প্রতিক্রিয়া বল, তাহলে আমাদের মধ্যে আমাদের মনে ক্রিয়াত্মক প্রতিক্রিয়া বল নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা আমাদের পরবর্তী টপিক্সে যাবো। নিউটনের সূত্রগুলো শেষ হলো, 3 নম্বর নিউটনের সূত্র আমাদের টপিক শেষ হইলো। এখন আমরা সাম্য ও অসাম্য বল থেকে যাবো। সাম্য বল তোমাকে জানার জন্য এটা তোমাকে একটা দেখায় চিত্রটা হচ্ছে কোনো একটা বস্তু, এখানে এম ভরের একটা বস্তুকে কি করা হচ্ছে, একটা সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে। সুতাটা বেঁধে যে রাখছে, এই বস্তুটাকে সুতার নিচের দিকে পতিত না, এই বস্তু এই নিচের দিকে একটা কাজ করে, সেটা হচ্ছে কি বল, বস্তু ওজন, যেটা ডব্লিউ টু কাজ করে, যেটা হচ্ছে ডব্লিউ টু তাহলে বস্তুর ওজন টাইম যেটা নিচের দিকে কাজ করে। আর এই যে এটা, এই যে সুতার বস্তুকে উপর দিকে টানে ধরে রাখছে, সেটা হচ্ছে সুতার টান। তাহলে এই বস্তুটার উপর কয়টা বল কাজ করছে, দুইটা বল, একটা হচ্ছে ডব্লিউ বা ওজন, সেখানে আর একটা কাজ করছে যে সুতাটা। তাহলে দুইটা বস্তু কাজ করার পরে বস্তুটা কি দিতেছে না, কোনো তার জায়গা পরিবর্তন করছে, মোট লব্ধি বলটা কি আসতেছে, শূন্য আসতেছে। তাইলে কোনো বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে, কাজ করার পর তার লব্ধি শূন্য হয়ে যায় এবং বা তার জায়গাটা পরিবর্তন হয় না, তখন সে বলটাকে বলা হয় সাম্য বল। কারণ এই বলটা দুটো বল কাটাকাটি করার পরে কেউ দিকে নিতে পারতেছে না, এই ওজনটা নিচের দিকে নামতে পারতেছে না, সুতরাং আর উপরের দিকে টেনে উঠাতে পারতেছে না। তাহলে এই যে একটা অবস্থান তৈরি হচ্ছে, সেই অবস্থানটা নাম হচ্ছে সাম্য অবস্থান। সাম্য অবস্থান। আর এই যে দুইটা বল, এই দুইটা বলকে বলা হবে সাম্য বল। যে বলের কারণে এই অবস্থাটা তৈরি হচ্ছে সেটাকে সাম্য বল বলা হয়। তাইলে তুমি যখন দেখবা একাধিক বল কোনো একটা বস্তুর কাজ করার পরও তার লব্ধি মানে মোট বলটা যদি শূন্যই থেকে যায়, তাহলে সেইটাকে অবস্থানটাকে, যে অবস্থানে, যে আমি একটা দায়িত্ব তোমাকে দেখাচ্ছি ডটটাকে, সেটা নিচে যেতেছে উপরে যেতেছে, এই জায়গায় স্টেবল আছে, এই জায়গায় সে স্থির অবস্থানে আছে, তাহলে ওই অবস্থানটাকে নাম হলো সাম্য অবস্থান। আর এই যে সুতাটা আর ডব্লিউ ওজন, সেই দুইটা বলের কারণে অবস্থাটা সৃষ্টি হয়েছে, ওই দুইটা বলকে বলা হবে সাম্য বল। এখন ধরো আমি এই সুতাটা এখান থেকে কেটে দিলাম, তো কেটে দেওয়ার পরে কি ঘটবে, উপর থেকে সুতা থাকবে কিন্তু বস্তুটা নিচের দিকে পড়ে যাবে। তাহলে এইখানে যে বস্তুটা এখন কি কাজ করবে, বস্তুর ওজন। তাহলে বস্তুর ওজনটা এখন কাজ করবে। তাহলে বস্তুর ওজনটা কি, অভিকর্ষ বল। কারণ নিচের দিকে পড়ে কি, অভিকর্ষ বলের কারণে। তাহলে বস্তুর ওজনটা এখন অভিকর্ষ বল। আর এই অভিকর্ষটা বল হচ্ছে অসাম্য বল। তাহলে এখন কিন্তু দুইটা বল কাজ করছে, কিন্তু আমি যখন একটা বল সুতার টানটা কেটে দিচ্ছি, একটা বল বন্ধ হয়ে গেছে, তখন আরেকটা বল কাজ করছে, সেই বলটায় বস্তুটা কি করেছে, জায়গা থেকে সরিয়ে নিচে নিয়ে এসছে। তাহলে এই বলটা হচ্ছে আমার অসাম্য বল। তাহলে সাম্য বল, অসাম্য বল, সাম্য অবস্থা, অসাম্য অবস্থা, এই যে অবস্থাটা তৈরি হলো এখন নিচে করার পরে, সেটা হচ্ছে অসাম্য অবস্থা। তাহলে এখন আমাদের সাম্য বল, অসাম্য বল, সাম্য অবস্থা, অসাম্য অবস্থা, এই যে আমাদের 2 নম্বর টপিক সেখানে গেল। এখন আমরা আমাদের 3 নম্বর টপিকসে যাবো। আমাদের 3 নম্বর টপিক কি আছে, ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণশীল সূত্র বা নিত্যতা সূত্র। আমরা ভরবেগটা আগে একটু করে আসছি। কোনো একটা বস্তুর ভর, ধরো কোনো একটা বস্তুর ভর আর তার ব্যাগ, এই দুইটা জিনিসের গুণফলকে ভরবেগ বলা হয়। আর ভরবেগকে প্রকাশ করা হয় কি দিয়া, ভর হচ্ছে m, ব্যাগ হচ্ছে v, এই হলো ভরবেগ। তাহলে এইটাকে আমরা ভরবেগ বলা হয়। এখন আমরা দেখব ভরবেগের সংরক্ষণশীল সূত্র বা নিত্যতা সূত্র। নিত্যতা সূত্র একটু প্রয়োগ করবো, একটু দেখবো। ধরো তোমার কাছে দুটো বস্তু, তারপর হচ্ছে m1 আর দুইটা হচ্ছে e1, আরেকটা বস্তু আছে, সেই বস্তু হচ্ছে m2 আর এটা হচ্ছে e2। এখন এই দুইটা বস্তু চলতেছে, ধরো এটা চলতেছে এইদিকে সামনের দিকে আর এটা চলতেছে সামনের দিকে, কিন্তু তাদের এই যে আবেগটা আছে সেটা u1 is greater than u2। তাহলে প্রথম বস্তুর বেগটা
দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে একটু বেশি। তার কারণে এই যখন দুইটা বস্তু আছে আসলে আস্তে আস্তে করে কি হবে, তারা একটা জায়গায় কেমন একটা সময় আসবে, একটা জায়গায় এসে দুজন এসে ধাক্কা খাবে। এমন ইউ1 ইউ2, তাহলে কোন একটা জায়গায় এসে কি খাবে, সেটা ধাক্কা খাবে। তাহলে এইটা ছিল আমাদের কি সংঘর্ষ, এখনো হয় নাই, সংঘর্ষ পূর্ব। সংঘর্ষ। এবার আসছো আর একটা জিনিস হবে, সংঘর্ষের পরে M1 V1 M2 V2। তাই এই বেরিয়েছে, এটা আমার সংঘর্ষের পরে। তাহলে আমার কাছে দুইটা বস্তু আছে, সেই দুইটা বস্তু হচ্ছে M1 এবং M2, আর সেটা U1 বেগে সামনে দিকে চলতেছে, আর M2 টা হচ্ছে U2 বেগে সামনে দিকে চলতেছে। U1 এর বেগ বেশি, U2 এর বেগ কম। তাহলে একটা সময় আসছে কি দুটো বস্তু এসে সংঘর্ষ হবে, আর সংঘর্ষের পরে এইটাও সামনের দিকে চলা শুরু করবে, এটাও সামনের দিকে চলা শুরু করবে, তখন তাদের বেগটা একটু পরিবর্তন হয়ে যাবে, সেটা হচ্ছে V1 আর হিসাবে V2। তাহলে এই যে তার পরিবর্তনটা হইল, সংঘর্ষের পূর্বে তাদের যে ভরবেগ ছিল, এই ভর আর বেগ, তাহলে দুইটার মধ্যে একসাথে গুণফল ভরবেগ, এই দুটো গুণফল ভরবেগ ছিল, সংঘর্ষের পরে একই ভরবেগ থাকবে, সেইটাকে আমাদের ভরবেগের নিত্যতার সূত্র বা ভরবেগ সংরক্ষণের সূত্র। তার মানে সংঘর্ষের পূর্বে যেটা ছিল সংঘর্ষের পরে সেটাই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে, সেটাই নিত্যতার সূত্র বা সংরক্ষণশীল সূত্র। তাহলে সংরক্ষণশীল সূত্রটা আমরা একটু লিখে নিই, দেখো। তাইলে আমরা ভরবেগটা গেল, আমাদের এখানে ভরবেগটাকে ধরো আমি সংঘর্ষের পূর্বে কি ছিল, সংঘর্ষের পূর্বে ভরবেগটা ছিল M1 U1 আছে M2 U2, এটা ছিল সংঘর্ষের পূর্বে। এই যে প্রথম বস্তু দ্বিতীয় বস্তু দুইটা বস্তু মানে, এবং সংঘর্ষের পরে একই থাকবে, সেটা হচ্ছে সংঘর্ষের পরে M1 V1 M2 V2 এটাই থাকবে, আর দুইটা কি হবে সবসময় সমান। এটাই হচ্ছে আমাদের কাছে নিত্যতার সূত্র। তাহলে নিত্যতার সূত্রটা আমরা কি বুঝবো, যদি দুটো বস্তু সংঘর্ষ করে, তার সংঘর্ষের আগে যে ভরবেগ ছিল সংঘর্ষের পরে একই ভরবেগ থাকবে, সেটা হচ্ছে নিত্যতার সূত্র। এইটাতে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন, সেখানে অনেক প্রশ্ন আসে, দুটো বস্তু দিয়ে দিল, দেখো যে তাদের নিত্য শক্তি, নিত্যতা বা শক্তি আমাদের ভরবেগের সংরক্ষণশীল সূত্র মেনে চলে নাকি চলে না। তাহলে তুমি যদি এটা দিয়ে বের করতে পারো, দুটো বস্তুর ভরবেগ, আদি ভরবেগ শেষ ভরবেগ বের করতে পারো, তাহলে তুমি এটা প্রমাণ করতে পারো। যদি দেখো দুটো ভরবেগ সমান থাকে, আদি মূল ভরবেগ দুটো বস্তু এবং শেষ ভরবেগ যদি একই থাকে, সমান থাকে, তুমি বের করতে পারো, তাহলে তুমি এটা বুঝে যাবে কি এটা সবসময় কি ভরবেগ সমান। তাহলে এগুলো আমাদের টপিক সিনে ভরবেগ এবং ভরবেগ সংরক্ষণশীল সূত্র আর নিত্যতার সূত্র। এখন আসবো ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি? বল সৃষ্টি করে, সংযোগ স্থানে একটা বাধা দানকারী বল সৃষ্টি হয়। বাধা দানকারী একটা বলের সৃষ্টি হয়, সেই বলটাকে আমরা বলি ঘর্ষণ বল। মানে ঘর্ষণ বল তখন শুরু হতে পারবে না যখন দুইটা বস্তু একসাথে কি হবে চলা শুরু করবে। তখন তুমি চাইলে তুমি তোমার হাতটাকে নিতে পারো, যেমন এই যে দুইটা হাত একটা আরেকটার মধ্যে যদি তুমি চলো, তখন দেখবে ঠিক এই দুইটা জায়গায় তোমার একটা ঘর্ষণ বল, একটা গরম জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গাটাই আমাদের এখানে আসলে ঘর্ষণ বলের জায়গা। তাহলে সেই বাধা থেকে নামলে হাতের দিকে যখন কষ্ট হয়, একটা প্রতি একটা চলিতে কষ্ট হয়, তাহলে ঠিক যদি ফলাতে চেষ্টা করো, এইরকম যত সহজে নিতে পারবা, তুমি হাতটার মধ্যে তত সহজে নিতে পারবো। ঘর্ষণ বল অবশ্যই কি হয়, একটা বাধাদানকারী বল সৃষ্টি হয়। যেমন আর যদি ঘর্ষণ বল না থাকতো, তাহলে সেটা সবসময় সমবেগে চলমান বস্তুরা কি করতো, সবসময় সমবেগেই চলতে থাকতো। তাহলে এই যে ঘর্ষণ বল বা বাধাদানকারী বল অথবা বাতাসের বাধা, ওইটার কারণে আসলে আমরা নিউটনের প্রথম সূত্রটা বাস্তবে দ্বিতীয় অংশের প্রমাণটা পাই। তাহলে এখন আমরা যে ঘর্ষণ বলটা পেলাম, এখন আসবো আমরা ঘর্ষণ বলের প্রকারে। ঘর্ষণ বেশ তিন ধরনের হয়, আমাদের নতুন যে বইটা আছে সেটাতে তিন ধরনের দেওয়া আছে। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আরেকটা হচ্ছে গতি ঘর্ষণ, আরেকটা হচ্ছে
আবর্ত ঘর্ষণ। তাহলে এটা খুব সহজে তুমি বুঝতে পারবে স্থিতি ঘর্ষণ। একটা বস্তু আর একটা বস্তুর উপর স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণটা সৃষ্টি হয় সেই সেই ঘর্ষণটাকে আমরা কি বলতেছি, স্থিতি ঘর্ষণ। এই যে ধরো এখন দুইটা বস্তু আছে, একটা আরেকটা বস্তুর উপর কি হয় না, সেখানে চলমান অবস্থায় নাই, কিন্তু দুটোই স্থির অবস্থা আছে। এই এখন এই এটাকে বলা হবে স্থিতি ঘর্ষণ, যেহেতু দুইটাই স্থির অবস্থায় আছে। এটার গতি ঘর্ষণ তখন বানাইতে পারবো যখন আমি এটার উপর একটা বল প্রয়োগ করবো। ধরো আমি এটার উপর একটা বল প্রয়োগ করি, তখন এটা সামনের দিকে আস্তে আস্তে কি হবে, সামনের দিকে চলা শুরু করবে। তখন এই বস্তুটার সাপেক্ষে, একটা বস্তুর সাপেক্ষে যখন আরেকটা বস্তু চলা শুরু করবে, তখন ওই গতিটাকে আমরা কি বলতেছি, ঘর্ষণটাকে আমরা বলতেছি, যখন চলবে তখন বলতেছি গতি ঘর্ষণ। আর আবর্ত ঘর্ষণটা কি, যখন একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু গড়িয়ে পড়বে বা ঘুরে ঘুরে পড়বে, গড়িয়ে পড়বে বা ঘুরতে ঘুরতে পড়ে, এই ঘর্ষণটাকে আমরা কি ঘর্ষণ বলবো, আবর্ত ঘর্ষণ। যেমন একটা উপর থেকে যদি পানি ফেলাও, পানি যখন উপর একটা বস্তু একটু হেলানো তলের মধ্যে, ধরো এরকম একটা মাঝে ধরো এখানে একটা বই আছে, সেই বইটার মধ্যে ধরো আমি এইটা যদি আমার হাতে একটা কি হাতে হচ্ছে মার্কার, এই মার্কারটা যদি আমি এভাবে রাখি, দেখি কিভাবে চলবে, দেখো গড়াই গড়াই করতেছে না, এই দেখো গড়াই গড়াই করতেছে। তাহলে এই গড়াইয়া পড়াটাকে আমরা কি বলবো, আবর্ত ঘর্ষণ। কিন্তু ধরো আমি যদি আমার এই টাচটা রাখি, সেটা কিন্তু গড়াইয়া পড়বে না, সেটা দেখো গড়াই করতেছে না, ঘুরে ঘুরে করতেছে, এটা সোজা দিচ্ছে, এটা সোজাই করতেছে। তাহলে এখন এইটার মধ্যে যখন এটা করবো, তখন এটাকে আমরা কি বলতে পারবো না, আবর্ত ঘর্ষণ বলতে পারি, তখন এটা আমরা গতি ঘর্ষণ বলতে পারি। যে একটার মধ্যে একটা যখন চলে তখন সেটাকে গতি ঘর্ষণ বলা হয়। আবর্ত ঘর্ষণ হয় ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে বা ঘুরে ঘুরে করতে হবে, তখন গিয়ে এটাকে আমরা আবর্ত ঘর্ষণ বলতে পারবো। তাই আমরা এখানে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখার চেষ্টা করছি যে আবর্ত ঘর্ষণ আর গতি ঘর্ষণ কিন্তু এক না। গতি ঘর্ষণ চললে গতি হবে, কিন্তু আবর্ত ঘর্ষণ তখনই হবে যখন সেটা ঘুরতে ঘুরতে বা দড়াইয়া চলবে, তখন সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। তাহলে এই হলো আমাদের আজকে যে টপিকসগুলো আছে, সেই টপিকসগুলোর ঘর্ষণ বল এবং তার প্রকারভেদ। তাহলে এখানে আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেখানে তো এই পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টস করে জানিয়ে দিও।